আছি। তো আমরা ম্যানেজমেন্ট যখন পড়বো তখন আরো একটু বেসিক কিছু জিনিস পড়বো শুরুতেই, যে অর্গানিক ম্যাটারটা কি। আবার যদিও ফার্স্ট ইয়ারে পড়ছো, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে এখন পড়বো অর্গানিক ম্যাটারটা কি, অর্গানিক ম্যাটারের কন্টেন্ট কি, অর্গানিক ম্যাটার জমিতে আসে কিভাবে, সোর্সটা কি, কি কেন কোনো জমিতে কম থাকে আর কোনো জমিতে বেশি থাকে, এই লেভেল ডিফারেন্সের কারণটা কি। আর আমরা সবসময় চাই যে অর্গানিক ম্যাটারটা বেশি থাকুক। কেন আমরা চাই বেশি থাকুক, বা একটা লেভেল মেনটেন করতে চাই, কেন চাই, তার লেভেলটা কেন ইম্পর্টেন্ট আমার সয়েলের জন্য বা ক্রপের জন্য, এবং সেটা কিভাবে বাড়াবো, কিভাবে আমরা বাড়াতে পারি বা মেনটেন করতে পারি স্ট্যাটাসটা। বাংলাদেশে স্ট্যাটাস কিরকম, গোটা বাংলাদেশে যদি আমরা চিন্তা করে দেখি, বাংলাদেশ অর্গানিক ম্যাটার স্ট্যাটাসটা কেমন, আর স্পেসিফিক দুই একটা ইম্পর্টেন্ট টার্ম আছে যেটা আমরা টোটাল আমার যে লেকচার গুলো হবে এই সপ্তাহে এই টপিক গুলো ঘিরেই। তার আমরা প্রথমেই শুরু করি খুব বেসিক একটা প্রশ্ন। যখন আমরা বলি সয়েল অর্গানিক ম্যাটার, ডাজ রিয়েলি ইট ম্যাটার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। আমি সবসময় এটা পড়াতে গেলে শুরুতে এই প্রশ্নটা করি, তারপর আমার যখন ক্লাস শেষ হয়ে যায় তখন আমি প্রশ্নটা আবার করি, আর যদি পরীক্ষার সুযোগ পাই পরীক্ষায় আমি আবার করি। তো এই প্রশ্নটা আমি অল টাইম করি, ডাজ সয়েল অর্গানিক ম্যাটার রিয়েলি ম্যাটার? একজন বললো ইয়েস ম্যাম। আমি দেখি নাই কে বলছে, যাই হোক যে বললা, আমাকে তুমি বলতে পারবে যে কেন আসলে এটা রিয়েলি ম্যাটার? আমরা বলছি এটা একটা রিয়েলি ম্যাটার, কেন? সয়েলে অর্গানিক ম্যাটার থাকলে মানে সয়েলটা পোরাস হয়, আর সয়েল পোরাস হয় তাহলে মানে কোনো ক্রপের রুট সিস্টেম ভালো হয়। আবার সয়েল হুম অর্গানিক হুম ম্যাটার থাকলে সয়েলে মাইক্রো অর্গানিজম গ্রো করে, আর সয়েলে মাইক্রো হুম অর্গানিজম গ্রো করে হুম নাইট্রোজেন ফিক্সেশন হয়, তাহলে এক্সট্রা নাইট্রোজেন আমাদের দিতে হয় না। আর হুম সয়েলে হুম অর্গানিক ম্যাটার যদি থাকে তাহলে হুম সয়েলটা একটু ঝুরঝুরে হয়, মানে অ্যাগ্রিগেট হুম হুম সিস্টেম, অ্যাগ্রিগেট হুম হয়। আর অ্যাগ্রিগেট হুম হয় তাহলে হুম মানে সয়েলের রুট সিস্টেম ভালো হয়, আর রুট সিস্টেম হুম যদি ভালো হয় তাহলে মানে নিউট্রিয়েন্ট ভালো আপটেক করতে পারে, আর যদি নিউট্রিয়েন্ট ভালো আপটেক করতে পারে তাহলে প্লান্টের হেলথ ভালো হবে, এটাই তো স্বাভাবিক। থ্যাংক ইউ। তোমার নামটা বলো তো? এস এম গোলাম কবির। আচ্ছা, থ্যাংক ইউ কবির। আহ, গোলাম কবির ছাড়া যে কথা বলতেছো আনমিউট করে, কাইন্ডলি একটু মিউট করো। কবির থ্যাংক ইউ। কবির অলরেডি অনেক ইম্পর্টেন্ট কথা বলে ফেলছে। আম, যে সে বলল যে সয়েল অর্গানিক ম্যাটার যদি থাকে, সয়েলে বেশি থাকে বা পরিমাণ মতো থাকে, তাহলে সয়েলের এগ্রিগেশনটা ভালো হয়, যেটা বুঝাতে চাইছে সয়েলের স্ট্রাকচারটা ভালো হয়। আর সয়েলের স্ট্রাকচার ভালো হলে তাহলে আমার সয়েলের যে প্ল্যান্ট হবে, যে ক্রপটা হবে, সে ভালো হবে এবং সে নিউট্রিয়েন্ট আপটেক করতে পারবে ঠিক মতো, আবার পোরাস হবে ঠিক মতো, তাতে ওয়াটার কন্টেন্ট, এয়ার কন্টেন্ট ঠিক মতো থাকবে। কবিরের শুধু একটা পয়েন্ট আমি বলবো ওখানে, তুমি সবগুলো খুব সুন্দর বলছো, শুধু একটা পয়েন্ট ওখানে বেসিক একটা ইনফরমেশন একটু ইয়ে ছিল, সেটা হচ্ছে আসলে অর্গানিক ম্যাটারে কখনো নাইট্রোজেন ফিক্সেশন হয় না। নাইট্রোজেন ফিক্সেশন হয় তুমি যদি নাইট্রোজেন ফিক্সিং কোনো কিছু সয়েলে থাকে, যেমন তুমি আমরা জানি যে লিগুমিনাস ক্রপ আছে, লিগুমিনাস ক্রপে নোডিউল থাকে, সেখানে নাইট্রোজেন ফিক্সেশন হয় রাইজোবিয়ামে, কিন্তু অর্গানিক ম্যাটার কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে না। ওখানে তোমার ওই অর্গানিজমটা লাগবে নাইট্রোজেন ফিক্স করতে, যেটা আমাদের লিগুমিনাস ক্রপের রুটে থাকে, অনেক সময় স্টেমে থাকে। যাই হোক, থ্যাংক ইউ। আসলে কবিরের কথা শুনে বোঝা যাচ্ছে যে আমরা অনেক কিছুই জানি অর্গানিক ম্যাটার সম্পর্কে, সুতরাং আমাদের পড়তে অনেক সহজ হবে। অর্গানিক ম্যাটার যখন আমরা বলি, অর্গানিক ম্যাটার জাস্ট কিছু বেসিক কথাবার্তা। অর্গানিক ম্যাটারটা আসলে কি কি থাকে? এখানে প্ল্যান্ট আর এনিমেলের রেসিডিউ থাকবে, সেই রেসিডিউ গুলো নট নেসেসারি অল টাইম ডিকম্পোজড হয়, এটা ডিফারেন্ট স্টেজ অফ ডিকম্পোজিশনে থাকতে পারে। কোনোটা একদম ফুললি ডিকম্পোজ, সাম আর লাইক হাফ ওয়ে অফ দ্য ডিকম্পোজিশন, এন্ড সাম আর জাস্ট স্টার্টেড লাইক রেসিডিউ। তো হতে পারে সেখানে প্ল্যান্ট আর এনিমেলের ডিফারেন্ট স্টেজ অফ ডিকম্পোজিশনে সেগুলো থাকবে। সেখানে আমার সয়েল অর্গানিজম থাকে, মাইক্রো অর্গানিজম থাকে, ম্যাক্রো অর্গানিজম থাকে, তাদের সেল এবং টিস্যু আমাদের অর্গানিক ম্যাটারে থাকে। এছাড়াও থাকে যেগুলো আমাদের মাইক্রো অর্গানিজম গুলো, এই অর্গানিক ম্যাটার গুলো যখন ডিকম্পোজিশন করে তখন কিছু সিনথেসাইজ সাবস্টেন্স তৈরি হয়। তো এই টোটাল মিলিয়ে আমার সয়েল অর্গানিক ম্যাটার হয়। অর্গানিক ম্যাটারে কি থাকে? অনেক কিছু থাকে, যেটা আমরা পরে পড়বো। ইম্পর্টেন্ট কার্বন, নাইট্রোজেন থাকে। কার্বনটা অ্যাজ এ সোর্স হিসেবে কাজ করে, সরি এনার্জি সোর্স হিসেবে কাজ করে, আর নাইট্রোজেনটা প্রোটিন সোর্স হিসেবে কাজ করে মাইক্রো অর্গানিজমের। কেন আমরা মাইক্রো অর্গানিজমের কথা বারবার বলছি? মাইক্রো অর্গানিজম না থাকলে আমার ডিকম্পোজিশনটা সম্ভব না। তো আমার
মাইক্রো অর্গানিজম যখন ডিকম্পোজ করতে যায় তখন তার এনার্জি দরকার পড়ে, সেটা সে অর্গানিক ম্যাটার থেকেই ব্যবহার করে, আর তার প্রোটিনটা আসে নাইট্রোজেন থেকে। আমরা যখন সয়েলের দিকে তাকাই তখন সেই সয়েলে আবারও বেসিক কথা, একটা সয়েলে 50% থাকে সলিড, 50% থাকে সলিড, আর 50%-এর মধ্যে 25 থাকে এয়ার, আর 25% থাকে ওয়াটার পোরের মধ্যে। আর এই 50% সলিডের বলা হয় 2 to 5% অর্গানিক ম্যাটার। আমাদের 50% সলিড ম্যাটেরিয়ালের মধ্যে 2 to 5% থাকে অর্গানিক ম্যাটার, ডিপেন্ডস অন দ্য সয়েল আর ম্যানেজমেন্ট। আর যদি আমরা অর্গানিক ম্যাটারে তাকাই, এই 2 to 5% অর্গানিক ম্যাটার, আমার কার্সারের দিকে যদি তোমরা তাকাও, এই যে অর্গানিক ম্যাটারটা আমার আছে, সেই অর্গানিক ম্যাটারে কি কি থাকে, এতক্ষণ বললাম, একে বললাম সয়েলে কি থাকে। সয়েলে যে 5% অর্গানিক ম্যাটার, সেই অর্গানিক ম্যাটারের মধ্যে সবচেয়ে বেশি থাকে যে পার্টটা, তাকে আমরা বলি হিউমাস। তাকে আমরা বলি হিউমাস। 60 to 80% থাকে হিউমাস। আমি একটু পরে এগুলো ব্যাখ্যা করছি। 10 to 20% থাকে লিভিং অর্গানিজম, আর 10 to 20% থাকে বলে অ্যাক্টিভ। আমি আর একটু ব্যাখ্যা করে বলি। অ্যাক্টিভ থেকে আসি, লিভিং থেকে আসি। লিভিং এ হচ্ছে তোমার লিভিং যত অর্গানিজম আছে, সেটা মাইক্রো হতে পারে, ম্যাক্রো হতে পারে, আমরা ডিটেলস একটু পরে বলছি, সেই অর্গানিজম, লিভিং অর্গানিজম গুলো। আর অ্যাক্টিভ যে পার্টটা, সেই পার্টটাতে থাকে রেজিডিউ গুলো, প্ল্যান্ট অর এনিম্যাল যে রেজিডিউ গুলো ওখানে আসে, অর্গানিজমের যে রেজিডিউ গুলো, সেই রেজিডিউ গুলো তখনও পুরোপুরি ডিকম্পোজ হয় নাই, তারা ডেড, তারা অ্যাড হয়েছে সয়েলে, বাট সেগুলো এখনো ফুললি ডিকম্পোজড হয় নাই, তারা অ্যাক্টিভলি ডিকম্পোজিশন চলছে তাদের, এই জন্য আমরা বলছি অ্যাক্টিভ। আর হিউমাস যে পার্টটা, যাকে আমরা বলছি ভেরি ডেড, সে অলরেডি ডিকম্পোজড, এখানে ডিকম্পোজিশন একদম হচ্ছে না বললেই চলে, যতটুকু হচ্ছে সেটা ভেরি স্লোলি, এই জন্য আমরা বলছি এটাকে ভেরি ডেড। সয়েল অর্গানিক ম্যাটারের তিনটা পার্ট, একটা লিভিং পার্ট, আর একটা অ্যাক্টিভ, আর একটা হিউমাস। আমি পড়ানোর সময় যদি কেউ কোনো কিছু না বুঝো, কাইন্ডলি একটুখানি শব্দ করো, তাহলে আমি আবার সেই জিনিস বুঝি। অর্গানিক ম্যাটার সয়েলে অর্গানিক ম্যাটারটা ডিপেন্ড করে। নর্মালি বলা হয় যে 2 to 5% বা 1 to 5%, 5% বলা হয় যে এভারেজ, সরি 5% ধরা হয় যে একটা সয়েলে থাকবে। আমরা যখন আমাদের দেশেরটা পড়াবো তখনই বুঝবা যে আমাদের দেশে কত কম এখানে। তো নর্মালি সয়েলে 5% এভারেজ ধরা হয়। আর সেই 5%-এর মধ্যে আমাদের থাকে হিউমাস, লিভিং, আর অ্যাক্টিভ পার্ট। কি বলছিলাম, সেখানে থাকে লিভিং, কিছু থাকে ডেড, আর কিছু থাকে যেটা অ্যাক্টিভ ডেড যেটা আমরা বললাম, আর একটা হিউমাস যে পার্টটা অলরেডি ফুললি ডিকম্পোজড। এখন এই লিভিং এর মধ্যে কি কি থাকে দেখো। লিভিং এর মধ্যে আমার ওই ছোট্ট ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া থেকে শুরু করে সেখানে ইভেন রোডেন্ট পর্যন্ত, বড় বড় অর্গানিজম পর্যন্ত আমি লিভিং অর্গানিজম আমার ইয়াতে থাকে, সয়েলে থাকে। তা আমরা যেটা এখানে মেইনলি মিন করবো যে মাইক্রোবিয়াল যে বায়োমাসটা, মানে সেখানে যে অর্গানিজম গুলো আছে সেগুলো যখন সরি সয়েল অর্গানিক ম্যাটার গুলোর উপর যখন ডিকম্পোজিশন প্রসেস চালায়, তারা খেতে থাকে, আসলে তো তারা ইন্টেনশনালি ডিকম্পোজ করছে না, তারা যাচ্ছে নিজের স্বার্থে খাওয়ার জন্য, সেই প্রসেসে সয়েল অর্গানিক ম্যাটারটা ডিকম্পোজ হচ্ছে। আর ওই ডিকম্পোজিশনে চলতে চলতে একসময় তারাও মারা যায়, তাদের বডি মাসটাও অ্যাড হয়। আবার সাথে তারা যখন ডিকম্পোজিশন করছে অ্যাজ এ, ইয়েস, ও থ্যাংক ইউ, সরি আমি টোটালি ভুলে গেছিলাম, আমি রিয়েলি সরি, আমি টোটালি ভুলে গেছি। যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা, যেখানে ছিলাম, যে তার মানে তো এতক্ষণ তোমরা আমার কার্সার টার্সার কিছু দেখতে পাও নাই। ওকে, যেখানে ছিলাম, এই সয়েল অর্গানিক ম্যাটার গুলো, সরি অর্গানিজম গুলো যখন ডিকম্পোজিশন প্রসেস চালায়, তখন ওই সময় একটা সময় তারা নিজেরাও ডেড হয়ে যায়। তারা ডেড হয়ে গেলে তাদের বডি মাস গুলো অ্যাড হচ্ছে সয়েলে, আর সাথে তারা যখন ডিকম্পোজিশন প্রসেস ব্রেকডাউনটা চলে, তখন আবার কিছু বাই প্রোডাক্ট সিনথেসাইজড হয়, সেগুলো অ্যাড হয় সয়েলে। তো এটা হচ্ছে তোমার
সয়েল অর্গানিক ম্যাটার যখন ডিকম্পোজিশনের প্রসেস, তখন অর্গানিজমের কাজগুলো। আরেকটা পার্ট আমরা বললাম যে অ্যাক্টিভ সয়েল অর্গানিক ম্যাটার, যেটা এখনো ডিকম্পোজিশন চলছে। এর মধ্যে আমার মেইনলি থাকে প্ল্যান্ট যে রেসিডিউ গুলো আমরা অ্যাড করি, বা রুট, বা কোনো ইনসেক্ট বা এনিমেল বা কোনো অর্গানিজম যখন সয়েলে মারা যায়, তাদের বডিটা যে এখনো তুমি চিনতে পারছো যেটা কি, এখনো ফুললি ডিকম্পোজ হয় নাই। আর পরের যে অংশটা হিউমাস, ভেরি ডেড, বা আমরা স্টেবল অর্গানিক ম্যাটারও বলি, আমি এগুলো পরে ব্যাখ্যা করবো স্টেবল অর্গানিক ম্যাটারটা, যেটা অলরেডি ডিকম্পোজড হয়ে গেছে ফাইনাল স্টেজে ডিকম্পোজিশনের, দেখতে একদম কুচকুচে কালো দেখতে পাচ্ছ এখানে ছবিতে। কিন্তু এখানেও যে একদম ডিকম্পোজিশন হয় না তা না, এখানেও ডিকম্পোজিশন চলে, বাট ভেরি স্লোলি। এটা গেল হচ্ছে আমাদের সয়েল অর্গানিক ম্যাটারের মধ্যে কি কি থাকে। এখন এই সয়েল অর্গানিক ম্যাটারটা আসে কোথা থেকে, সোর্স কি? সোর্স হচ্ছে দুইটা আমাদের জানা সোর্স। একটা আমার প্রাইমারি সোর্স, যেটা বলছি যে আমরা যখন কোনো ক্রপ করি, প্ল্যান্ট থাকে, যে কোনো ভেজিটেশন যখন আমি সয়েলে লাগাই, কাল্টিভেট করি, তখন সেই ভেজিটেশনটা এক সময় সয়েলে গিয়ে অ্যাড হয়। এটা হচ্ছে আমার প্রাইমারি সোর্স। আর সেকেন্ডারি সোর্স যখন আমরা এক্সটার্নালি অ্যাড করছি, আমরা কি কি অ্যাড করি? আমরা আমরা জানি, এই লিস্ট গুলো আমরা এর আগেও দেখছি। আমরা কাউ ডাং, কম্পোস্ট, ক্রপ রেসিডি, গ্রিন ম্যানিউর, ফিশ মিল, এক্সেট্রা এক্সেট্রা। আমরা সব কিছু যে অ্যাড করি, সেটা হচ্ছে আমার এক্সটার্নাল সোর্স, সেকেন্ডারি সোর্স। আর প্রাইমারি সোর্স আসছে আমার ভেজিটেশন থেকে, ক্রপ থেকে। এখন এই সয়েল অর্গানিক ম্যাটার যখন বলি, একটু আগে বললাম যে সয়েল অর্গানিক ম্যাটারে কি কি থাকে। যদি আমরা একটু একটু মলিকুলার লেভেলে যাই, তাহলে সয়েল অর্গানিক ম্যাটারটা আসলে কি দিয়ে তৈরি? যদি মলিকুলার লেভেলে বলি, যেহেতু আমরা বলছি যে এগুলো প্ল্যান্ট এনিম্যাল রেসিডিউ, আমি সয়েলে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে বা অর্গানিজম গুলো, সেগুলো ডেড বডি অ্যাড হচ্ছে, তাহলে এখানে কি থাকতে পারে? বেসিক সব এলিমেন্ট গুলো, কার্বোহাইড্রেট, লিগনিন, ট্যানিন, ফ্যাট, রেজিন, এগুলো ডিপেন্ড করবে, প্রোটিন, বিভিন্ন ধরনের মিনারেল, এগুলো ডিপেন্ড করবে আমার সোর্সটা কি। যদি এমন হয় যে আমি এমন একটা ক্রপ রেসিডিউ অ্যাড করছি, সিএন রেশিও হাই, জাস্ট এত কঠিন করে মনে রাখার দরকার নেই, জাস্ট উদাহরণ হিসেবে, সিএন রেশিও হাই, কার্বোহাইড্রেট বেশি, সেই সয়েল অর্গানিক ম্যাটারে কার্বোহাইড্রেটের কার্বনের পার্সেন্ট বেশি হবে। আমি এমন একটা অর্গানিক ম্যাটার অ্যাড করলাম, সাপোজ এনিমেলের ইউরিন অ্যাড করলাম, সেখানে নাইট্রোজেনাস এলিমেন্ট যেহেতু বেশি, সেখানে হয়তো প্রোটিন অ্যাড হবে বেশি। আবার কিছু কিছু ক্রপ রেসিডিউ আছে যেখানে ট্যানিন, লিগনিন বেশি থাকে। ট্যানিন, লিগনিন হচ্ছে খুবই কমপ্লেক্স এক ধরনের স্ট্রাকচার, যেটা বা ওয়াক্স, যেগুলো কিনা ডিকম্পোজিশন খুব দেরিতে হয়, মাইক্রো অর্গানিজমে অনেক টাইম লাগে। এটা ডিপেন্ড করে যে কোন ধরনের রেসিডিউ আমি অ্যাড করছি, সেই রেসিডিউয়ে কি আছে, সেই সেই অর্গানিক ম্যাটারে কি আছে সোর্সটার মধ্যে, তার উপর ডিপেন্ড করবে যে তোমার কম্পোজিশনটা কেমন। জাস্ট তোমাদের দেখানোর জন্য যে এগুলো এক একটা, এটা একটা মডেল সয়েল অর্গানিক ম্যাটারের, খুবই বিখ্যাত, দেখতে কেমন, তোমাদের দেখানোর জন্য, এগুলো পরীক্ষার জন্য না, জাস্ট দেখানোর জন্য। এটা একটা কতটা কমপ্লেক্স, কারণ নেচারে যে আমার যে জিনিসগুলো আমরা অ্যাড করছি, সেগুলো আসলে তো একটা এলিমেন্ট দিয়ে তৈরি না, হাজার হাজার মলিকুল আছে, এবং কতটা জটিল সেটা। আর এইগুলো কিন্তু সবই ডিকম্পোজিশনের আগে পরে ডিফারেন্ট হয়। তুমি এক ধরন দিয়ে শুরু করলা, ডিকম্পোজিশন হলো, হওয়ার পরে দেখা যাবে ডিফারেন্ট আর একটা কম্পোজিশন তৈরি হচ্ছে। জাস্ট তোমাদের দেখানোর জন্য, এই স্ট্রাকচার গুলো নিয়ে কাইন্ডলি মাথা খারাপ করো না, এগুলো তোমাদের জাস্ট দেখানোর জন্য, এগুলো পরীক্ষার জন্য না। এখন আসো যে আমরা যে সয়েল অর্গানিক ম্যাটারটা অ্যাড করি, জাস্ট অ্যাড করলাম অ্যাজ এ রেসিডিউ, তারপরে কি হয়? আমি রেসিডিউ হিসেবে সয়েলে অ্যাড করলাম, তারপরে সেখানে মাইক্রো অর্গানিজম গুলো কাজ করা শুরু করলো,
আস্তে আস্তে তারা ডিকম্পোজিশন করছে। ডিকম্পোজিশন করার ফলে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার সাথে সাথে বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের, ধরো কোন একটা মাইক্রো অর্গানিজম একটা জিনিস খেতে পছন্দ করে, একটা জিনিস ব্রেকডাউন করতে পছন্দ করে, খেতে পছন্দ করে, আরেকজন আরেকটা জিনিস খেতে পছন্দ করে। তো এক একজনের প্রায়োরিটি হিসাবে তারা যখন ওগুলোকে খেতে চায় বা ব্রেকডাউন করে, এক এক মাইক্রো অর্গানিজম এক এক ধরনের প্রোডাক্ট তৈরি করে। তো এট দ্য এন্ড আমার এটা দেখা যায় যে জিনিসটা অ্যাড করলাম সেটা ট্রান্সফর্মড হয়ে আরেক ধরনের ম্যাটারে পরিণত হয়। আবার কিছু আছে আমার কিছু আছে আমার অর্গানিক ম্যাটার, যেটা আমার সয়েলে যে মাইক্রো অর্গানিজমটা আছে সেটা সে হয়তো বা ওই কম্পাউন্ডটা খেতে পছন্দ করে না, সেটা ব্রেকডাউন করে না, যে কারণে দেখা যায় যে সেটা অ্যাজ ইট ইজ রয়ে যায়। তখন আমরা এটাকে বলি যে স্টেবিলাইজেশন। তখন আমরা বলি স্টেবিলাইজেশন বা স্টেবিলাইজড অর্গানিক ম্যাটার। তাহলে আমরা কিছু অ্যাড করছি, সেগুলো ব্রেকডাউন হয়ে ট্রান্সফর্ম হচ্ছে, আর কিছু দেখা যায় ট্রান্সফর্ম হয় না। বিভিন্ন কারণে হয় না, তার মধ্যে একটা কারণ হচ্ছে যদি আমার মাইক্রো অর্গানিজম এটাকে ব্রেকডাউন না করে। আরো কারণ আছে দুই একটা, আমি পরে বলতেছি। আচ্ছা, এটা শুরু করার আগে আমরা এতক্ষণ যেটা বলছিলাম আমি একটু র্যাপ আপ করি আগের কথাগুলো। আমরা বলছিলাম যে সয়েল অর্গানিক ম্যাটারে নর্মালি এভারেজে 5% থাকে সয়েলে। সেই 5%-এর মধ্যে আমার কিছু পার্ট থাকে, সবচেয়ে বড় পার্ট যেটা ফুললি ডিকম্পোজড, যাকে আমরা হিউমাস বলছি। কিছু পার্ট থাকে যেখানে আমার ডিকম্পোজিশন এখনো চলছে, অ্যাক্টিভ পার্ট। আর আরেকটা পার্টে থাকে আমার লিভিং অর্গানিজম গুলো, মাইক্রো অর্গানিজম গুলো। সয়েলে অর্গানিক ম্যাটার আসে দুই জায়গা থেকে। প্রাইমারি সোর্স যেটা আমরা ভেজিটেশন থেকে আসে, যখন ক্রপ গুলো ডেড হয়ে যায় বা ক্রপ গুলো যদি নর্মালি তো আমরা পুরো গাছ কেটে হারভেস্ট করে নিয়ে আসি, যদি আমরা না নিয়ে আসি, যত শুধুমাত্র যে পার্টটা আমার দরকার সেটা যদি আমি হারভেস্ট করে নিয়ে আসি আর বাকিটা যদি অ্যাড করে রেখে আসি, তাহলে অর্গানিক ম্যাটারটা বাড়ে। এছাড়াও আমরা যখন অর্গানিক ম্যাটার আমাদের কম থাকে, আমরা জমিতে আরো অ্যাড করতে পারি সেকেন্ডারি সোর্স হিসেবে। আমরা যখন অর্গানিক ম্যাটারটা অ্যাড করি তখন সেটা মাইক্রো অর্গানিজম গুলো যখন সেটাকে ব্রেকডাউন করে ডিফারেন্ট নতুন কম্পাউন্ডে ট্রান্সফর্মড হয়। আর কিছু অংশ আছে যেটা দেখা যায় মাইক্রো অর্গানিজম বিভিন্ন কারণে সেটা ডিকম্পোজিশন নাও করতে পারে, তখন অনেক সময় সেটা স্টেবিলাইজড হয়ে যায়। এখন আমাদের জমিতে যে আমরা বললাম যে সয়েলে যে অর্গানিক ম্যাটার গুলো আছে, সেগুলো কোনো কোনো জমিতে কম হয়, কোনো কোনো জমিতে বেশি হয়, কোনো কোনো জমিতে কম্পোজিশন একরকম, কোনো জমিতে আরেক রকম। এই ডিফারেন্সটা কেন? এখানে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। আমরা কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলবো যে why there are difference in organic matter content and composition in different soil. ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইপ অফ ভেজিটেশন। আপনারা কি আমার সাথে আছেন? জি ম্যাম। আচ্ছা, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিচ্ছেন 315 জন, 314 জন? জি ম্যাডাম। জি ম্যাম। সবাই দিচ্ছেন তাই না? আমি এখন আর চেক করছি না চ্যাটে গিয়ে, আমি আশা করছি 314 জন সবাই আপনারা। একজন কে জানি কি লিখলো, আচ্ছা দাঁড়াও এক মিনিট, আমি একটু দেখি চ্যাটে কে কি লিখলো যাতে আমি মিস না করি, সরি। আচ্ছা, আমি মনে হয় পরে somehow something is happening. Okay, আমরা পরে দেখতে, আমি আশা করি যে তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো। আমি জানি যে অনলাইনে চেহারা না দেখে শুধু মুখের কথা বলা, এটা তো গান না ম্যাম। চ্যাটে দেওয়ার কথা যে বলছেন, আমার তো ফর্ম ফিল আপ কর, তাই না? না, চ্যাটে দিতে বলি নাই আমি। চ্যাটে তারপরেও মানুষ অনেকে দিচ্ছে, জানে না যারা। আমি এই জন্য জিজ্ঞাসা করছি 314 জন যারা এখানে উপস্থিত আছো, কাইন্ডলি কেউ চ্যাটে আমাকে আইডি দিয়ে অ্যাটেন্ডেন্স দিও না। আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, যদি তোমরা লিংকটা এখন না পাও আমাকে বলো, আমি আবার দিচ্ছি। তোমরা সবাই, আমি একটা যে লিংক দিচ্ছি, লিংকে গিয়ে পূরণ করলে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে। কেউ আমাকে
এখানে অ্যাটেন্ডেন্স দিও না চ্যাটে প্লিজ। থ্যাংক ইউ। ম্যাম ফার্স্টে যে লিংকটা দিছিলেন সেটা তো আবার পরে চেঞ্জ করলেন, ওটা কি আবার দিতে হবে? না 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 না, তুমি তুমি তো প্রথমটা পূরণই করতে পারো নাই, প্রথমটাতে ঢুকতেই পারার কথা না। ম্যাম আমি আমার বাও মেল দিয়ে করে দিয়েছিলাম, ওটা হয়েছিল। এটা কনফিউজিং, আমি আমি শিওর না এটাতে হবে কিনা। আচ্ছা ম্যাম আবার দিয়ে দিই তাহলে। হ্যাঁ তুমি দিয়ে দাও, ডাবল করলে তুমি ডাবল আসলে, আচ্ছা হ্যাঁ ডাবল দিয়ে দাও। নরমালি ডাবল দেয়া যায় না, কিন্তু আমি মনে আজকে সম্ভবত ইয়া করি নাই, ক্লিক করি নাই যে ডাবল দেয়া যাবে না। আচ্ছা ঠিক আছে তুমি দিয়ে দাও, আমি দেখে নিব, ডাবল হলে আমি বুঝে যাবে। আচ্ছা যেখানে ছিলাম আমরা, যে পড়াশোনার কথায়, যেটা তো গান না আসলে, যে আমি এক নাগারে বলে যাব চেহারা না দেখে কতটা বোরিং হয় আমি নিজেও বুঝতেছি, কম্পিউটারের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলা। তোমাদেরটা বুঝতেছি, তোমরা বয়স যত কম হয় তত তাদের অ্যাটেনশন ধরে রাখা তত টাফ হয়। ওইটা বোঝা যায় যে কতটা টাফ হয় তোমরা যখন চোখের আড়ালে বসে জাস্ট মোবাইলের হেডফোন কানে দিয়ে রাখছো। আশা করি তারপরেও মনোযোগী হবা একটুখানি, কারণ যদি পরীক্ষা হয় ইম্পর্টেন্ট এগুলো, আর পরীক্ষা না হলেও ইম্পর্টেন্ট, কারণ তোমাদের তো জানতে হবে। এগ্রিকালচারিস্ট তো আমরা এমনি এমনি না জেনে হতে পারবো না। যেখানে ছিলাম, যে অর্গানিক ম্যাটার গুলো কেন ডিফারেন্ট হয়, তাদের কম্পোজিশন কেন ডিফারেন্ট হয় বিভিন্ন সয়েলে, তার মধ্যে একটা প্রথম কারণ হচ্ছে ভেজিটেশন। এটার কারো যদি মনে না থাকে পড়াগুলো, তারপরে দেখো লিঙ্ক করা যায় এভাবে, যেমন অর্গানিক ম্যাটার আসছে কই থেকে, মেইনলি প্ল্যান্ট থেকে। তো তুমি তোমার জমিতে কোন ধরনের প্ল্যান্ট আছে তার উপরে ডিপেন্ড করবে তোমার কম না বেশি, বা তার কম্পোজিশন কি হবে। জমিতে ভেজিটেশন ডিফারেন্ট রকম হতে পারে, একটা সয়েলে ল্যান্ডে ডিফারেন্ট ভেজিটেশন হতে পারে, টল প্ল্যান্ট হতে পারে, ট্রি হতে পারে, সেখানে তোমার শ্রাব হতে পারে, হার্ব হতে পারে, গ্রাস হতে পারে। নর্মালি বলা হয়, বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে তোমার ক্রপ ফিল্ডের চেয়ে যদি সেটা ফরেস্ট হয় অথবা গ্রাস ল্যান্ড হয়, প্যাস্চার হয়, সেক্ষেত্রে সেখানে টপ সয়েলে অর্গানিক ম্যাটারটা বেশি হয়। কেন হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা, তারপর আমি বলছি। যে ক্রপ ফিল্ডে কিন্তু আমরা আসলে হারভেস্ট করে নিয়ে আসি, ক্রপ ফিল্ড থেকে আমরা কেউ ফুল পার্ট, ফুল প্ল্যান্ট বডি, কেউ দেখা যাচ্ছে যে হাফ হাফ প্ল্যান্ট, যে অংশটা আমার হারভেস্টিং যে পাবো যেখান থেকে, সেই পার্টটা সহ আমরা আরো অনেক সময় ফুল প্ল্যান্টে হারভেস্ট করে নিয়ে আসি, যার ফলে কিন্তু সয়েলে খুব বেশি আবার ব্যাক হচ্ছে না, অ্যাড হচ্ছে না। তোমরা যারা আনমিউট করে রাখছো, কাইন্ডলি একটু মাইক্রোফোন গুলো মিউট করে রাখো। আমি চাই না সবাইকে মিউট করে দিতে, কারণ অনেক সময় জরুরি কথা বলতে পারবা না। একটু কাইন্ডলি যাদেরটা মিউট করা না একটু মিউট করে দাও, আমাদের হাতে বেশি সময় নেই, একটুখানি আমরা একটু মনোযোগী হয়ে পড়ি। থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে ক্রপ ফিল্ডের চেয়ে প্যাস্চার এবং ফরেস্টে অর্গানিক ম্যাটারটা বেশি হয়, যার কেন হয় আমরা একটু আগে বললাম, যে ক্রপ ফিল্ডে আমরা হারভেস্ট করে নিয়ে আসছি, যার ফলে যারা আনমিউট করে রাখছো এবং কথা বলছো, কাইন্ডলি একটু মিউট করো। এক মিনিট, আমার এখানে সরি, আমি সবাইকে মিউট করে রাখছি, যার এখন ইম্পর্টেন্ট কোনো কিছু। আমি তো আমাকে সব মনে মিউট করে রাখছি। আচ্ছা কাইন্ডলি একটু দেখো তোমরা, আপনার কথা শোনা যায়? হ্যাঁ ঠিক আছে, শোনো কাইন্ডলি, আর এরকম শব্দ করো না। আমরা বুঝোই তো যে শব্দ করলে একমাত্র শব্দ দিয়েই শুধু আমাদের পড়ানো হচ্ছে বা পড়া শুনতে পাচ্ছি, এখানে এত দূষণ হলে আসলে সম্ভব না। ক্রপ ফিল্ডের চেয়ে আমাদের প্যাস্চার এবং ফরেস্ট অর্গানিক ম্যাটারটা বেশি থাকে। আবার যদি আমরা ফরেস্ট মানে ট্রি এবং প্যাস্চার মানে গ্রাসের মধ্যে কম্পেয়ার করি, তাহলে বলা হয় যে গ্রাসে অর্গানিক ম্যাটার বেশি হয়। কিভাবে হয়?
আমি ছবি দেখাচ্ছি একটু পরে, একটা সুন্দর ইন্টারেস্টিং ছবি আছে, এটা দেখলে বুঝবা যে গ্রাসল্যান্ডে কেন নর্মালি ফরেস্টের চেয়ে ফরেস্ট সয়েলের চেয়ে অর্গানিক ম্যাটার বেশি অ্যাড হয়। কারণ হচ্ছে ফরেস্টে শুধু ট্রির যে আপার পার্টটা আছে সেখান থেকে লিফ ফল হয়ে অ্যাড হচ্ছে। আর ট্রি কিন্তু সহজে দেখা যায় যে ডেড হয় না, যে প্রতি বছর অ্যাড হবে সেই ট্রি প্ল্যান্ট থেকে হোল প্ল্যান্টে অ্যাড হবে এরকম না, শুধু দেখা যায় লিফ ফল হয়। কিন্তু গ্রাসল্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে যদি অ্যানুয়াল গ্রাস থাকে, মিক্সচার গ্রাস থাকে, তাদের সয়েলের সাবসয়েলে যাদের রুট আছে এই রুট থেকে শুরু করে তাদের দেখা যায় আপার পার্টটাও কিন্তু অ্যাড হয়, যার ফলে বলা হয় যে টপ সয়েলে গ্রাসল্যান্ডে অর্গানিক ম্যাটার ফরেস্টের চেয়ে বেশি হয়। এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে দেখতে পাবা, যে বলা হয় যে সয়েলে যদি আমার প্রায়ারি মানে হচ্ছে মিক্সড গ্রাসল্যান্ডে অ্যাবাভ গ্রাউন্ডে মোটামুটি 1.4 টন আর রুট থেকে প্রায় 4 টন পার একর অর্গানিক ম্যাটার অ্যাড হয়। স্ট্যাটিস্টিক্সে দেখে বোঝা যাচ্ছে কত পরিমাণ অর্গানিক ম্যাটার অ্যাড হয় যদি গ্রাসল্যান্ড হয়। আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ফ্যাক্টর হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন। তোমরা আসো আমার সাথে? জি ম্যাম। থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে একটা বললাম আমরা ভেজিটেশন কি রকম, কোন ধরনের ভেজিটেশন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাইমেটিক কন্ডিশন। আমরা জানি যে আমাদের পৃথিবীতে ইকুয়েটর থেকে আমরা যদি আস্তে আস্তে যেতে শুরু করি, প্রথমে ট্রপিক্যাল কান্ট্রি গুলো, তারপর টেম্পারেট, তারপর আমাদের পোলার রিজিয়ন। এক এক জায়গার ক্লাইমেট এক এক রকম, কোথায় বৃষ্টি বেশি, কোথাও বৃষ্টি কম, কোথাও আমার টেম্পারেচার বেশি, কোথাও টেম্পারেচার কম, কোথাও হিউমিডিটি বেশি, হিউমিডিটি কম। এই জিনিসগুলো এফেক্ট করে আমার সয়েল অর্গানিক ম্যাটারের উপর। কিভাবে? আমরা ডানে যদি ধরি টেম্পারেট কান্ট্রি, যেখানে ঠান্ডা বেশি, বৃষ্টি কম, মানে হচ্ছে তোমার টেম্পারেচার লো, বৃষ্টির পরিমাণও লো, সবকিছুই লো। আর ট্রপিক্যাল, যেখানে বৃষ্টি হয় বেশি, টেম্পারেচার হাই, হিউমিডিটি হাই। কোন জায়গায় তোমাদের মনে হয় অর্গানিক ম্যাটার বেশি হবে? ট্রপিক্যাল। আচ্ছা, কারণটা কি বলতো? ট্রপিক্যালে বৃষ্টি পড়ে এবং বৃষ্টির মাধ্যমে অর্গানিক ম্যাটার পড়ে, আর ট্রপিক্যালে রেইন ফরেস্ট আছে এবং ডেসিডুয়াস ফরেস্টটা ট্রপিক্যালেই থাকে, এজন্য ট্রপিক্যালে বেশি অর্গানিক ম্যাটার থাকে। তোমাদের কিন্তু চিন্তা ম্যাম আগে বলো, আলোচনা please। অনুযায়ী তো মনে হচ্ছে যে টেম্পারেটে বেশি থাকবে, কারণ সেখানে তো গ্রাসল্যান্ড বেশি থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। তোমাদের চিন্তা করার ধরনটা খুব সুন্দর, থ্যাংক ইউ, এক্সিলেন্ট। কিন্তু এখানে পার্থক্যটা আরেক জায়গায়। একটা হচ্ছে আমরা অ্যাড হচ্ছে, আরেকটা ডিকম্পোজিশনের যে ব্যাপারটা। যেখানে ডিকম্পোজিশন যত ফাস্ট হবে সেখানে অর্গানিক ম্যাটার তত বেশি কমতে থাকবে। আমি জানি একটুখানি কনফিউজিং হবে এটা, আমরা আশা করি যে আমার 3টা ক্লাস করার পরে এটা ক্লিয়ার হবে। তোমার অ্যাড হচ্ছে বেশি কিন্তু খেয়ে ফেলছো বেশি, সেটা তুমি তাড়াতাড়ি এক্সজস্টেড হয়ে যাচ্ছে। আমাদের এদিকে টেম্পারেটে অ্যাড করছি, হ্যাঁ প্ল্যান্টের তো একজন বললো যে ওইদিকে গ্রাস বেশি, এখানে ট্রি বেশি, এগুলো ফ্যাক্টর আছে। কিন্তু যদি শুধু সলিড ক্লাইমেটের দিকে তাকাই, আমি যদি কোন ধরনের ভেজিটেশন সেদিকে না তাকাই, শুধুমাত্র ক্লাইমেটিক ফ্যাক্টরের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু আমাদের এইদিকে ট্রপিক্যালে অর্গানিক ম্যাটার টেম্পারেটের চেয়ে কম। তার কারণটা হচ্ছে টেম্পারেটে, আমি আগে বললাম ভেজিটেশন যদি আমি এখানে কনসিডার নাই করি, শুধু যদি ক্লাইমেটের দিকে তাকাই, আমার যেই জায়গার টেম্পারেচার বেশি হবে, রেইনফল বেশি হবে, ওখানে কিন্তু আসলে অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশনটা আরো বেশি কুইক হবে। একে তো টেম্পারেচারের ব্যাপার, তার উপর অর্গানিজমের ব্যাপারও আছে। তুমি যদি খুব লো টেম্পারেচার হয়, সেখানে ময়েশ্চার কম হয়, সেখানে দেখা যাবে মাইক্রো অর্গানিজম গুলো খুব কম কাজ করবে বা ধীরে ধীরে কাজ করবে, যেটা হয় টেম্পারেট কান্ট্রিতে। যে কারণে সেখানে তুমি রেসিডিউ অ্যাড করছো কিন্তু সেটা খুব দ্রুত আস্তে আস্তে ডিকম্পোজ হচ্ছে, সেটা সয়েলে রয়ে যাচ্ছে, সেটা খরচ হয়ে যাচ্ছে না, অর্গানিক ম্যাটারটা অ্যাড হচ্ছে। আর আমাদের এদিকে হয় কি, এখানে খুব কুইকলি এটা ডিকম্পোজিশন চলতে থাকে, যার কারণে তাড়াতাড়ি এক্সজস্টেড হয়ে যায়। তো এই জন্য বলা হয় যে টেম্পারেট কান্ট্রিতে অর্গানিক ম্যাটারটা, এই জন্য বলা হয় না, আসলেও তাই, টেম্পারেট কান্ট্রিতে অর্গানিক ম্যাটারের পরিমাণ ট্রপিক্যাল কান্ট্রির চেয়ে বেশি, যদি আমরা ক্লাইমেটের দিকে তাকাই। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ল্যান্ড ম্যানেজমেন্ট। এতক্ষণ বললাম যে কি ধরনের ভেজিটেশন থেকে অ্যাড হয়,
কি ধরনের তোমার ক্লাইমেট, কিন্তু আমরাও তো অনেক কিছুতে এফেক্ট করি। যেরকম আমরা কিভাবে ল্যান্ডটা ম্যানেজ করছি। আমরা যখন টিলেজ করি, আমার ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে টিলেজটা জরুরি, সেক্ষেত্রে আমি কোন ধরনের টিলেজ করছি, কোন ধরনের টিলেজ প্র্যাকটিস করছি, তার উপর ডিপেন্ড করবে আমার সয়েলের অর্গানিক ম্যাটারটা কেমন। যদি আমরা ফিগারটার দিকে তাকাই, রাইট হ্যান্ডে যত বেশি কনভেনশনাল টিলেজ, সেখানে তত বেশি হেভি মেশিনারি এবং বেশি সংখ্যক আমরা টিলেজ অপারেশন করছি। যদি রিডিউস টিলেজের দিকে তাকাই বা নো টিলেজ বা কনজারভেটিভ যে টিলেজ সেদিকে যাই, তত বেশি কম আমরা সয়েলকে ডিস্টার্ব করছি। আর আমরা যত কম সয়েলকে ডিস্টার্ব করব, তত বেশি সয়েল অর্গানিক ম্যাটার আমাদের জমিতে থাকবে। আর যত বেশি আমরা ডিস্টার্ব করব, তত বেশি ওপেন হবে, তত বেশি লাইট ওয়াটারের সংস্পর্শে আসবে, তত বেশি ডিকম্পোজিশন ওখানে হবে। এই জন্য বলা হয় আমরা কোন ধরনের টিলেজ অপারেশন করছি তার উপর ডিপেন্ড করবে আমার জমিতে অর্গানিক ম্যাটার অ্যাড হবে, বাড়বে না কমবে। আমি আমার ক্রপ রেজিডিউ জমিতে কিভাবে ম্যানেজ করছি? আমি কি ক্রপ রেজিডিউ, আমি যে জমিতে ক্রপটা করছি সেটা পুরোটাই কেটে নিয়ে চলে আসছি, এসে সেটা আমি অন্য কাজে ইউজ করছি? আমার বাড়িতে রান্না হচ্ছে, আমার গরুর খাবার হচ্ছে, আমার এনিমেলের খাবার হচ্ছে, নাকি আমি সেটা আবার জমিতেই অ্যাড করে দিচ্ছি? এটার উপর ডিপেন্ড করবে, আমি আমার ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমার সয়েলে অর্গানিক ম্যাটার বেশি হবে না কম হবে। বোঝাই যাচ্ছে যে যারা লেফট সাইডের প্র্যাকটিসটা করবে তাদের অর্গানিক ম্যাটার বেশি হবে, আর যারা অন্য পারপাসে ইউজ করছে ক্রপ রেজিডিউ গুলো, তাদের ওখানে দেখা যাবে সয়েল অর্গানিক ম্যাটার কমে যাবে। এটা জাস্ট একটা উদাহরণ যদি তোমাদের মনে থাকে, যে সাবসয়েল টিলেজে তুমি বেশি ডিপে গিয়ে ডিস্টার্ব করছো, মোলবোর্ডে গিয়ে আরেকটু কম ডিস্টার্ব করছো, আর লাইট প্লয়িং করলে আর একটু কম ডিস্টার্ব করছো। যত বেশি কম ডিস্টার্ব করছো তত বেশি, সরি, যত কম ডিস্টার্ব করছো তত কম কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এখানে। মানে তোমার সয়েল অর্গানিক ম্যাটার লস বেশি মানে তো কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া, কারণ তোমার ডিকম্পোজিশন হওয়া মানে কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়া। এখানে জাস্ট এটাই বুঝানো যে তুমি যত বেশি টিলেজ দিবা তত বেশি সয়েল পজিশন হবে, লস হবে, আর তত বেশি কার্বন ডাই অক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারে অ্যাড হবে। তাহলে এর আগে আমরা কি কি পয়েন্ট বললাম? আমরা বললাম ম্যাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। ম্যাম, অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে যেগুলো জমি আছে, জমিতে আগুন লাগিয়ে দেওয়া হয় মানে ছাই তৈরি করার জন্য, এটা কি সয়েলের জন্য ভালো নাকি খারাপ? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। এটা এক হিসেবে ভালো, আরেক হিসেবে খারাপ। সয়েলে আগুন লাগিয়ে যখন দেওয়া হয় তখন ইন্টেনশনটা এটা থাকে যে তুমি বিভিন্ন কারণে আগুন লাগানো হয়। আমি যদি এই কারণটা ধরি যে আমি ওই অ্যাশটা জমিতে অ্যাড করব, সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, অ্যাশটা অ্যাড করা জমির জন্য ভালো, খারাপ না। কিন্তু আমি বলবো যে আমি আমার যতটুকু পড়াশোনা করছি, আমার মেইন পিএইচডি পোস্টডক সবই সয়েল অর্গানিক ম্যাটার ম্যানেজমেন্ট নিয়ে, সেখানে তুমি যদি অ্যাশটা ওভাবে অ্যাড না করে যদি তুমি ওই রেজিডিউটাই অ্যাড করো, সেক্ষেত্রে কিন্তু বেনিফিটটা হয়তো ইনস্ট্যান্টলি না পেলেও লং ফিউচারে তুমি সেটার বেনিফিটটা বেশি থাকে। কারণ তুমি যদি তখন যদি পুড়িয়ে ওই জমিতে পুড়িয়ে দাও, দেখা যায় তোমার ময়েশ্চারটা লস হয় অনেক বেশি, আবার অনেক সময় মাইক্রো অর্গানিজমের অনেক সময় একটু ক্ষতি হয়। তুমি যদি আরেক জায়গায় পুড়িয়ে এনে অ্যাড করো সেটা ঠিক আছে, বাট যদি জমিতে, আমার অনুযায়ী জমিতেই ওই জায়গায় পুড়িয়ে দেওয়ার চেয়ে অর্গানিক ম্যাটারটা অ্যাড করাটাই ভালো রেজিডিউ হিসাবে, যদি তুমি লং টার্ম ভালো ইফেক্ট পেতে চাও। যেখানে ছিলাম যে আমাদের কয়টা ফ্যাক্টর পড়লাম আমরা, ভেজিটেশন, তারপরে পড়লাম ক্লাইমেটিক ফ্যাক্টর, এরপরে আমরা বললাম আমরা বিভিন্ন ধরনের ল্যান্ড যে ম্যানেজ করি সেখানে আমরা কোন ধরনের টিলেজ অপারেশন করছি, আমরা কোন ধরনের ক্রপ রেজিডিউ ম্যানেজ করছি তার উপর ডিপেন্ড করে। আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা সয়েল ইটসেলফ তার প্রপার্টিস এর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সয়েলের টেক্সচারটা কি, সয়েলের মিনারোলজিটা কি, এটা কি ফাইন টেক্সচার সয়েল নাকি এটা কোর্স টেক্সচার সয়েল, এটা কোন ধরনের মিনারেল বেশি। তোমরা সয়েল সায়েন্সে পড়ছো, তোমার ওখানে সেকেন্ডারি মিনারেল থাকে, প্রাইমারি মিনারেল থাকে, সেখানে আমরা যদি নাম বলি কেওলিনাইট থাকে 2:1, 1:1, তোমরা এগুলো পড়ে আসছো, এত ডিপে আমি যাব না। টেক্সচারে যদি আমরা প্রথমে আসি, জেনারেলি ফাইন টেক্সচার সয়েলে অর্গানিক ম্যাটার বেশি থাকে কোর্স টেক্সচারের চেয়ে।
কারণ ফাইন টেক্সচারে যে ধরনের মিনারেল থাকে তারা অর্গানিক ম্যাটারটাকে ধরে রাখতে পারে। তাদের এক ধরনের ক্যাপাসিটি আছে, এগুলো একটু কেমিস্ট্রির দিকে চলে যায়, আমি এত ডিপে যাব না। যদি আমি খুব ব্রডলি বলি যে ফাইন টেক্সচার সয়েলে যে ধরনের মিনারেল থাকে, সেই মিনারেল গুলো সয়েল অর্গানিক ম্যাটারের সাথে এক ধরনের বন্ডিং তৈরি করে। তোমরা যদি এই যে নিচের ছবিটা দেখো, এটা জাস্ট একটা স্কিমেটিক ডায়াগ্রাম, যে এখানে যে মিনারেলটা আছে সে অর্গানিক ম্যাটারটাকে ধরে রাখতে পারে, এক ধরনের কেমিক্যাল বন্ডিং তৈরি করে তাকে ধরে রাখতে পারে, যার ফলে মাইক্রো অর্গানিজম এই অর্গানিক ম্যাটারটা ডিকম্পোজ করতে পারে না। যার ফলে ফাইন টেক্সচার সয়েলে অর্গানিক ম্যাটার পরিমাণটা বেশি থাকে। একটু আগে আমরা বলছিলাম যে যদি কোনো একটা অর্গানিক ম্যাটার অর্গানিজমটা ডিকম্পোজ করতে না পারে, তখন সেটা আমরা বলি স্টেবিলাইজড, বা ওই জায়গায় স্টেবল হয়ে গেছে। সিমিলারলি একই, যদি কোনো ধরনের সয়েলে এক মিনারেলের প্রপার্টির উপর ডিপেন্ড করে সেই অর্গানিক ম্যাটারটা যখন মিনারেলের সাথে অ্যাটাচড হয়ে যায়, বন্ড হয়ে যায়, তখনও সেটা ডিকম্পোজিশন খুব ইজি হয় না, তখনও আমরা বলি যে এটা স্টেবিলাইজড অর্গানিক ম্যাটার। বাট কতদিন স্টেবল থাকবে সেটা আমরা বলতে পারি না, এটা রিসার্চের ব্যাপার, রিসার্চ করে বলা যায়। তো তাহলে কি আমার সয়েলের প্রপার্টি, টেক্সচার এবং মিনারোলজির উপর ডিপেন্ড করবে যে আমার এটা কোন ধরনের কোন লেভেলে আমার অর্গানিক ম্যাটার থাকবে। সাপোজ তুমি খুবই কোর্স টেক্সচার সয়েল, সেখানে তোমার নর্মালি অর্গানিক ম্যাটার কম থাকবে, তুমি ওখানে এমন ধরনের ম্যানেজমেন্ট শুরু করলা যে তুমি ওখানে অর্গানিক ম্যাটার বাড়াতে চাও, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি শুধু দিলেই হবে না, আমাদের সয়েলকে ওটা ধরে রাখারও ক্যাপাসিটি থাকতে হবে। আরেকটা হচ্ছে সয়েলের ডেপথ। জি ম্যাম, অর্গানিক ম্যাটার যদি ডিকম্পোজ না হয় তাহলে কি প্লান্ট নিউট্রিয়েন্ট আপটেক করতে পারবে? এটা সুন্দর ক্লাস কথা। করবো, আমার একটা ক্লাস শুরু হবে, ইম্পর্টেন্ট না। ইয়া আসলো যে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা খুব আমি যখন প্রথম পিএইচডি শুরু করি আমার এই প্রশ্নটা ছিল, যখন অর্গানিক ম্যাটারটা ডিকম্পোজই না হবে তখন কিন্তু তোমার সয়েল সেটা ইউজ করতে পারবে না। কিন্তু আমি পরের ক্লাসে আশা করি এটা একটু ব্যাখ্যা করতে পারবো, আজকে যেহেতু সময় কম। আমরা যখন অর্গানিক ম্যাটারটা বলি যে অর্গানিক ম্যাটারটা স্টেবল হয়ে গেছে, তার মানে এটা আসলে ডিকম্পোজ, এটা তুমি বলতে পারবে না কোন স্টেজে আছে। এটা এমন হতে পারে যেটা অলরেডি হাফ ওয়ে ডিকম্পোজিশন, বা কোনো ডিকম্পোজিশন হয়নি, এটা ডিপেন্ড করবে। তবে তোমার শর্টলি তোমার প্রশ্নের উত্তর দেই, সেটা হচ্ছে ডিকম্পোজিশন না হলে আমার প্ল্যান্ট ইউজ করতে পারবে না। বাট এই যে ডিকম্পোজিশন স্লোলি হচ্ছে বা বন্ধ হয়ে আছে, এটার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারের সাথে রিলেটেড। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি এটা ব্যাখ্যা করব, আমার একটু মনেও করায় দিও, আর নর্মালি আমি ব্যাখ্যা করি তারপর একটু মনে করায় দিও। আর উত্তর হচ্ছে ডিকম্পোজিশন না হলে প্ল্যান্ট ইউজ করতে পারবে না। আচ্ছা, যেখানে ছিলাম যে আমার টেক্সচার মিনারোলজির সাথে সাথে সয়েলের ডেপথটা অনেক বড় ফ্যাক্ট। যত টপের দিকে থাকবা তত অর্গানিক ম্যাটার বেশি হবে, নিচে যত যাব তত কম হবে। কেউ কি আমাকে বলতে পারবা কেন সাবসয়েলে অর্গানিক ম্যাটার কম থাকে? খুব কঠিন না উত্তরটা, কেন সাবসয়েলে অর্গানিক ম্যাটার কম থাকে? ওই যে ভেজিটেশন আছে তো, ওটা রুট দিয়ে আপটেক করে ফেলতেছে। কারণ হচ্ছে তুমি যদি সয়েলের দিকে তাকাও, তুমি এই প্রোফাইলের দিকেই তাকাও, এখানে একটা প্রোফাইল দেয়া, দেখো সয়েল প্রোফাইল, কি দেখা যায় এখানে? যত ভেজিটেশন, যত তার বায়োমাস, তার কিন্তু ম্যাক্সিমামই অ্যাড হচ্ছে উপরের দিকে। যদি আমরা নর্মাল ক্রপ ল্যান্ডের কথা বলি, নর্মালি অ্যাড হয় উপরের দিকে। ইভেন তুমি যা অ্যাড করছো সেগুলো কিন্তু আসলে উপরের দিকে বেশি থাকে, নিচের দিকে খুব কম্পারেটিভলি কম থাকে, বায়োমাস কম অ্যাড হয়। আর সাথে আমরা যখন অ্যাড করি সেটাও মেইনলি টপেই আমরা মিক্সচার করে দিই। তো আমার নিচের দিকে ভেজিটেশনটা, এমনিতেই ভেজিটেশনের পার্টটা কম আমাদের ক্রপ ল্যান্ডে, সেক্ষেত্রে দেখা যায় টপ সয়েলে এই জন্য অর্গানিক ম্যাটারটা বেশি থাকে আমার ইয়ার চেয়ে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ড্রেনেজ, ওয়াটার, ময়েশ্চার অ্যাভেলেবিলিটি। ময়েশ্চার পরিমাণ মতো থাকলে ডিকম্পোজিশন বেশি হবে। কিন্তু যদি আবার এমন হয় যে তোমার ওয়াটার লকড কন্ডিশন,
অনেক সময় বলে বগ, বিওজি, বগ, ওয়াটার লক কন্ডিশন, সেক্ষেত্রে আবার ডিকম্পোজিশন কম হয়, কারণ সেখানে লিমিটেড অক্সিজেন থাকে, যার ফলে যদি তোমার এরকম ওয়াটার লক কন্ডিশন হয় সেখানে আবার ডিকম্পোজিশনটা কম হয়। কিন্তু জেনারেলি যদি তোমার অ্যাভেলেবল ময়েশ্চার থাকে জমিতে ওই ফিল্ড কন্ডিশনে, সেটা ডিকম্পোজিশন প্রসেসকে ত্বরান্বিত করে, যার ফলে অর্গানিক ম্যাটার তোমার ওখানে ডিকম্পোজিশন বেশি হবে, কমতে থাকবে। কিন্তু যদি কোনো জায়গায় ওয়াটার লক কন্ডিশন থাকে, সে জায়গায় দেখবা যে অক্সিডেশন যেহেতু কম, সেখানে ডিকম্পোজিশন কম অক্সিজেনের অনুপস্থিতিতে। আমরা মনে হয় পড়াশোনা আজকে এ পর্যন্তই রাখি। যদি 55 মিনিট ক্লাস ধরি তো আর 4 মিনিট আছে, আমরা এই পর্যন্তই রাখি। পরের ক্লাসে আমরা আরো কিছু মজার মজার পড়া পড়বো। ম্যাডাম, টেম্পারেচার ট্রপিক্যালের ওই বিষয়টা যদি একটু আরেকবার বলতেন। হ্যাঁ, শিওর। ট্রপিক্যালে যেটা আমরা বলছিলাম যে ট্রপিক্যাল, আমাদের এদিকে যে ট্রপিক্যাল এরিয়া, সেখানে টেম্পারেচারও হাই, রেইনফল হাই, হিউমিডিটি হাই, ক্লাইমেটের যে ইম্পর্টেন্ট প্যারামিটার গুলো। আর যদি আমরা টেম্পারেচারের সাথে কম্পেয়ার করি, সেখানে লো টেম্পারেচার, লো রেইনফল, লো হিউমিডিটি। এই কারণে সেখানে দেখা যায় যে ডিকম্পোজিশনটা অনেক স্লো হয়। যখন ঠান্ডা বেশি তখন তোমার কি লাগে, তুমি ঘর থেকে বের হতে চাও না। মাইক্রো অর্গানিজমও সিমিলার, যখন ঠান্ডা বেশি মাইক্রো অর্গানিজমের গ্রোথ কম হয়, মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটি কম হয়। মাইক্রো অর্গানিজমের অ্যাক্টিভিটি যখন কম হবে তখন তো তার ডিকম্পোজিশন করবে কম। আর লোড, আর যে কোনো ধরনের ব্রেকডাউন, যে কোনো ধরনের অ্যাক্টিভিটি, সেটা কেমিক্যাল হোক, ফিজিক্যাল হোক, সেখানে দেখবা টেম্পারেচার একটা খুব বড় ফ্যাক্টর। যদি টেম্পারেচার লো হয় সেখানে অ্যাক্টিভিটি কমে যায়, যেখানে হাই হয় সেখানে একটু বাড়ে, আবার এক্সট্রিম হয়ে গেলে আবার কমে যায়। তো এই ফ্যাক্টর গুলোর কারণে আমাদের টেম্পারেট কান্ট্রিতে দেখা যায়, টেম্পারেট রিজিয়ন গুলোতে অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন ট্রপিক্যালের চেয়ে অনেক স্লো হয়। আর স্লো হওয়ার কারণে সয়েলে অর্গানিক ম্যাটারটা অ্যাড হয়, থেকে যায়, খরচ হয়ে যায় না, যে কারণে কম্পেয়ার করলে তাদের অর্গানিক ম্যাটার আমাদের চেয়ে বেশি। আজকে তাহলে আমাদের পড়াশোনা এতটুকুই থাকলো। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, কালকে আমাদের ক্লাস 11টায়, তাই না? কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে। আর আজকে আবার আমি জিজ্ঞাসা করি, যারা যারা আসো এই পর্যন্ত, অনেকে চলে গেছে।